কামাখ্যায় যে মূর্তিকে ঢেকে রাখা হচ্ছে, মন্দিরের দরজা বন্ধ থাকছে, এটা একমাত্র কামাখ্যাতেই পালনীয়। তার মানে আমরা অম্বুবাচীর সময় বাড়িতে দেবীর মূর্তি ঢেকে রাখবো না? না, কোনো প্রয়োজনীয়তা নেই। আমি জাপান থেকে আসিনি, কিন্তু জাপানে আমাদের এখানকার পূজা চলে গেছে। তন্ত্র তার মানে বাংলার বাইরে বহু জায়গাতেই রয়েছে বাংলা ছড়িয়ে। থেকে গেছে। বাংলার বাইরে তন্ত্রের কোনো স্থান ছিল না, হবেও না। আজকে আমরা বাংলার বুকে যত বৈষ্ণবদেরকে দেখি, সব বুদ্ধিস্ট। কালীর শুরু হচ্ছে আপনার তিব্বত থেকে। সারা ভারতবর্ষের মানুষ বাঙালিকে কালী উপাসক বলে জানে। তন্ত্র মানে তো দেহগঠিত ব্যাপার, দেব দেবী এগুলো তো অনুভূতি সাপেক্ষ। তিব্বতী তন্ত্র বলে কিছু হয় না, যেটা হয় বাংলার তন্ত্র। উনি একমাত্র ব্যক্তি যিনি কৈলাসে আরোহণ করেছিলেন, একমাত্র ব্যক্তি। জ্ঞানগঞ্জ যেখানেই হোক না কেন, সেই অবধি উনি সশরীরে পৌঁছেছিলেন। জ্ঞানগঞ্জ ঠিক এরকমই একটা জায়গা, যেখানে বিভিন্ন সাধক আপনাকে এখানে বসিয়ে রেখে নিয়ে চলে যাবে। হিন্দু ধর্মে কিন্তু প্রাথমিকভাবে মূর্তি পূজা ছিল না, এটা সম্পূর্ণ এসছে বৌদ্ধ ধর্ম থেকে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে আবারও রয়েছেন কালী সাধক পৃথ্বীশ ঘোষ। এই পডকাস্টে আমরা আলোচনা করেছি বাংলার তন্ত্র এবং বুদ্ধতন্ত্র নিয়ে। একেবারে ইউনিক আলোচনা। এই আলোচনায় উঠে এসেছে আসামের মায়াংয়ের কথা, উঠে এসেছে কামাখ্যার অম্বুবাচীর কথাও। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে, অনেক কিছু জানতে পারবে। সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত দাদা, কেমন আছেন? নমস্কার, খুব ভালো আছি। আপনাদের এখানে এলে তো মোটামুটি নতুন নতুন বিষয়ে আলোচনা হয়, এবং শুধু তাই নয়, আমি লক্ষ্য করেছি কমেন্টগুলো খুব সুন্দর সুন্দর কমেন্ট আসে। কিছু তো খুব ভালো কমেন্ট আসে, আবার কিছু মানে অত্যন্ত খারাপ সমালোচনামূলক। যেমন আমি এর আগে বলেছিলাম যে তন্ত্রে, হোমযজ্ঞে আগুনের ব্যাপারটা আমাদের দেশীয় ব্যাপার নয়, ইরান থেকে এসেছে। ইরান থেকে এসেছে। তো এক ভদ্রলোক দেখলাম কমেন্ট করেছেন যে আপনি তাহলে কি জাপান থেকে এসেছেন। আমি জাপান থেকে আসিনি, কিন্তু জাপানে আমাদের এখানকার পূজা চলে গেছে। তন্ত্র তার মানে বাংলার বাইরে বহু জায়গাতেই রয়েছে বাংলা ছড়িয়ে। থেকে গেছে, বাংলা থেকে। বাংলার বাইরে তন্ত্রের কোনো স্থান ছিল না, হবেও না। এখান থেকে মাইগ্রেট করেছে তন্ত্র। বুদ্ধিস্টরা তো এখন তন্ত্র চর্চা করেন, খুব ভালোভাবেই করেন। বজ্রযান বুদ্ধিজমের ক্ষেত্রে তো আমরা জানি ওনারা মন্ত্রযানও বলেন সেটাকে। বুদ্ধদেবেরও তো পুজো হয়, তাই না? কিন্তু বুদ্ধদেব মূর্তি পূজা তো করেননি কখনো, বা মূর্তি পূজা নিয়ে ওনার দর্শনটা তো এই মূর্তি পূজার বাইরে, তাই না? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো দুটো ভাগে ভাগ হয়ে গেল। তার একটা অংশ হচ্ছে এই আপনি যেটা বললেন বজ্রযান, সেখানে মন্ত্রের ব্যবহার আছে, কেউ বলছে মন্ত্রযান। কালচক্রের ব্যাপার হচ্ছে কালচক্রযান। তারপরে হচ্ছে সহজযান, সহজিয়া। কেমন এই সহজিয়ার মধ্যে আবার তারও ভাগ আছে, কারণ যখন সহজযানের শুরু হয় তখন বাংলায় জাতিভেদ প্রথা চরমে। আজকে আমরা বাংলার বুকে যত বৈষ্ণবদেরকে দেখি, সব বুদ্ধিস্ট। কেমন দেখবেন বৈষ্ণবদের মাথা ন্যাড়া, মাথায় চুল থাকে না, টিকিটুকু থাকে। আপনি লামাদের দেখবেন মাথায় চুল নেই। এনারাও গেরুয়া কাপড় পরছেন, ওরাও গেরুয়া কাপড় পরছেন। সবাই বুদ্ধিস্ট। হ্যাঁ, আগে বুদ্ধিস্টই ছিলেন তারা। আপনি বলুন না, অশোক, রাজা অশোক, তার আগে বাঙালির ধর্ম কী ছিল? তারা বেদ পড়ত? উদাহরণ দেখান। তারা বেদ পড়ত না। তারপরে এসছে পৌরাণিক ধারা, তারপরে এসছে ইসলাম, কেমন, তারপরে এসছে ইংরেজদের সঙ্গে খ্রিস্টান। তাহলে বাঙালি কখনো বুদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম অবলম্বন করেছে, কখনো আপনার খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছে, কখনো ইসলাম ধর্ম অবলম্বন করেছে। কিন্তু বাঙালি বাঙালি, বাঙালির যে কালচার সেটা সম্পূর্ণ আলাদা। বাঙালি যেখানেই যাক মাছ ভাত খুঁজবে। এবং তন্ত্রটাও বাঙালি সব জায়গায় সঙ্গে করে নিয়ে গেছে। হ্যাঁ, শুধু তাই নয়, আমার এক বন্ধুর মেয়ের বিয়ে হয়েছে কানপুরে, উত্তরপ্রদেশের ব্রাহ্মণ ঘরে। তারা ওকে রীতিমতো ভয় পায়, কালা জাদু বলে,
যে আমাদের বহু ও কালা জাদু জানতা है बंगाल से आया है। এইটা কিন্তু আমি অনেক জায়গায় শুনেছি, মানে বাঙালিরা নাকি কালো জাদু জানে, এই কথাটা কালী কিন্তু অনেকে বলে, মানে কা- কালি থেকেই। কালী কলকাতা বালি, তাহলে এই কালী ক্ষেত্রটা কোথায়? কালীঘাট বলবে আমাদের এখান থেকে এইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, এখান থেকে এখানে, এই 3 কোণার মধ্যে না। কালীর শুরু হচ্ছে আপনার তিব্বত থেকে, শেষ হচ্ছে কোথায়? গঙ্গাসাগর। এখন যেখানে বাঘ ঘুরে বেড়ায় ওখানে প্রচুর কালী মন্দির আছে। যারা সুন্দরবন সম্পর্কে রিসার্চ করে, ঠিক আছে, তারা ওখানে প্রচুর কালী মন্দিরের সন্ধান পেয়েছেন। সারা ভারতবর্ষের মানুষ বাঙালিকে কালী উপাসক বলে জানে। এবং বাঙালি যে তন্ত্র চর্চার সঙ্গে খুব আগে থেকে জড়িয়ে, এটা মানুষ জানে এবং মানে। অবশ্যই। অতীশ দীপঙ্কর, তাকে তিব্বতের রাজা ডেকে নিয়ে গেছিলেন ধর্ম শিক্ষা করতে। তা অতীশ দীপঙ্কর যান, নাগার্জুন যান। এই নাগার্জুন যখন যান, দেখুন ভালো করে, প্রচুর বইপত্র নিয়ে গেছেন তারা, যেমন তাদের নিজেদের হাতে লেখা, তাদের স্টুডেন্টদের, তাদের গুরুদের হাতে লেখা প্রচুর বই নিয়ে গেছে। এই বই নিয়ে যাওয়ার জন্য যে গার্ড ছিল, তারা নির্দিষ্ট কিছু আত্মরক্ষামূলক মারামারি জানতো, টেকনিক জানতো। সেটাই পরবর্তীকালে এই ক্যারাটে কুংফুতে রূপান্তরিত হয়েছে। আমরা ভাবছি চীনারা, জাপানিরা এত ভালো ক্যারাটে কুংফু কোত্থেকে শিখলো? এই যে সাধু মানুষরা ছিলেন, তারা আত্মরক্ষা কোথা থেকে শিখলো? এই নাগার্জুনের সঙ্গে যারা গেছিলেন সেখান থেকে ওরা শিখলো। নাগার্জুন কোথাকার লোক ছিলেন? আমাদের যে এক্সটেন্ডেড বাংলা, আগের সময় বলেছি যে উড়িষ্যা একটা অঞ্চল, আর উড়িষ্যার ঠিক নিচের দিকে হচ্ছে অন্ধ্র। এই উড়িষ্যা অন্ধ্র বর্ডার এরিয়া, যেটা জঙ্গল এরিয়া, ওইখানেই বাস ছিল নাগার্জুনের। মানে বাংলাটা তো অনেক বড় ছিল একটা সময়। হ্যাঁ, 5টা ভাগ ছিল আগে বলেছি: অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড, শুম্ভ। এই পুণ্ডদেরকে কোথায় পাই? মহাভারতের সময় পাই। পৌণ্ড বাসুদেব, পদাতিক সৈন্য, এখন দেখবেন পৌণ্ড ক্ষত্রিয় বলে। তার মানে তাদের পূর্বপুরুষরা মহাভারতে যুদ্ধ করতে গেছিলেন। আপনি তো কামাখ্যায় অনেকবার গেছেন। এই তো যাব আপনার এই 21শে জুন অম্বুবাচী উপলক্ষে, 22 তারিখে 21 তারিখে এখান থেকে ট্রেনে করে রওনা দেব। আমার যারা স্টুডেন্ট আছে প্র্যাকটিক্যাল ওদের করানোর জন্য। 22 থেকে 25 মন্দির বন্ধ থাকবে, 26 তারিখে দরজা খুলবে। সেদিনকে যজ্ঞ হবে রাত্রে, পরের দিন সকালবেলায় কুমারী পূজা হবে, ট্রেনে উঠবো, বাড়ি চলে আসবো। তাহলে এই অম্বুবাচী উপলক্ষে এবার দিয়ে 34 না 35 বছর হবে অম্বুবাচী, কারণ প্রথম অম্বুবাচীর দিনই আমি গিয়ে পৌঁছেছিলাম। দাদা, আপনি বললেন যে অম্বুবাচীর সময় আপনি বহু বছরই কামাখ্যায় থেকেছেন, খুব স্পেশাল একটা টাইম। অম্বুবাচীর সময় কামাখ্যায় ঠিক কি কি হয়? কামাখ্যায় প্রথম হচ্ছে 7-8 দিন আগের থেকে মেলা, 3 দিনের অম্বুবাচী ব্রত, ওই 3 দিন সমেত পরের 7-8 দিন ধরে মেলা হয়। দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ যায় এখানে। জপ, ধ্যান, পুরস্চরণ এগুলো হয় এখানে। জ্যোতি বা সন্ন্যাসী যারা, তারা একরকমভাবে ব্রতটা করেন, বিধবা মানুষরা একভাবে ব্রত পালন করেন, আমরা যারা ছোটোখাটো মানুষ আমরা আর একভাবে পালন করি তন্ত্রের কাজকর্ম, কেমন। তো এইভাবে এক একজন এক একভাবে পালন করেন। তবে অধিকাংশ মানুষ ঘুরতে যান, সাধারণ মানুষ কিন্তু এগুলো খুঁজে পাবে না। কামাখ্যা পাহাড়ে নির্দিষ্ট কতগুলো পঞ্চমুণ্ডী আসন আছে, সেখানে বসে যারা প্রকৃত জানেন, কামাখ্যা পাহাড়কে জানেন, বা সাধন পদ্ধতি জানেন, বা গুরুদের সঙ্গে এসছেন, বা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসছেন, তারা এই সমস্ত বিভিন্ন যে জায়গাগুলো শক্তির আকর, সেই জায়গাগুলোই বসে তারা ধ্যান জপ করেন এই কটা দিন একাগ্র মনে। কারণ এই সময় একটা বিশিষ্ট যোগ, বুঝতে পেরেছেন? সেই যোগে জপ ধ্যান করার একটা বিরাট আলাদা মাহাত্ম্য আছে। আমরা দেখি যে কামাখ্যায় যখন অম্বুবাচী চলে, সে সময় আমাদের এখানে আশেপাশে সমস্ত মন্দিরে মায়ের মুখ ঢেকে দেওয়া হয়। এটা কতটা যুক্তিসঙ্গত? দেখুন, এটা একটা লৌকিক প্রথা। অম্বুবাচী ব্রতটা লৌকিক প্রথা, এটার পৌরাণিক কোনো সম্পাদনা নেই। কামাখ্যায় যে মূর্তিকে ঢেকে রাখা হচ্ছে, মন্দিরের দরজা বন্ধ থাকছে, এটা একমাত্র কামাখ্যাতেই পালনীয়। এটা বাংলার লোকাচার, পূর্ব ভারতীয় লোকাচার, এবং শুধুমাত্র কামাখ্যা মন্দিরে পালনীয়, অন্য কোথাও নয়। সে দেবতার মন্দির হোক,
দেবীর মন্দিরও। একদম এটা সম্পূর্ণভাবে অনুচিত। তার মানে আমরা অম্বুবাচীর সময় বাড়িতে দেবীর মূর্তি ঢেকে রাখবো না? না, কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি বাংলার তন্ত্রের কথা বলেন দাদা সব সময়, তাহলে কি বাংলার এই তন্ত্রটাই মায়াঙে গেছে? মায়াং তো বাংলার বাইরে নয়। মায়াং আসাম থেকে, গৌহাটি থেকে ম্যাক্সিমাম 40 কিলোমিটার দূর হবে। বিভিন্ন দিকে নুনমাটি হয়ে যাওয়া যায়, জাগিরোড হয়ে যাওয়া যায়। হ্যাঁ, আপনি ওখানটায় গেলে পরে বিভিন্ন বিভিন্ন গ্রাম আছে দূরে দূরে। কোনোটার নাম রাজা মায়াং, ওরা বলে রজা মায়াং, কোনোটা বুড়াবুড়ি মায়াং, এরকম বিভিন্ন নামে ভাগ আছে। ব্রহ্মপুত্রের ধারের সমস্ত গ্রাম। তো ওইখানে মানুষরা খুব মানে অসাধারণ বিভিন্ন জড়িবুটির কাজ জানেন, আর রসায়ন কিছু কাজ জানেন, আর মন্ত্রের কাজ তো জানেনই। আপনি প্রত্যক্ষ করেছেন কিছু? অনেক অনেক কিছু প্রত্যক্ষ করেছি। মায়াংয়ের যে তন্ত্রবিদ্যা, এটা হচ্ছে বুদ্ধিস্ট যারা ছিলেন সঙ্গে শৈব, তারা শিবের অনুসারী, কিন্তু তার সঙ্গে বৌদ্ধ ধর্মের মিল আছে, এবং সেইখান থেকেই একটা অংশ মায়াংয়ে এসে বসবাস করে। এবার মায়াং নাম হলো কেন? মণিপুরের রাজা ছিলেন মাইবং, তিনি ওখানে কাছারি বা তার রাজত্ব ওখানে স্থাপনা করেন, রাজধানী স্থাপনা করেন। এই মাইবং থেকেই মায়াং কথাটা এসছে। অনেকে বলে মায়ানগরী বলে মায়াং, হতে পারে, কিন্তু মূল কারণ এটা, যেটা আমি জানি আপনাকে বললাম। ওখানকার প্রাচীন লোকদের সঙ্গে কথাবার্তা বলে মানুষ হাওয়ায় উড়ে যেত। তন্ত্রের বই খুলে দেখবেন, অমুক কাঠ, তার শিকড় তুলে নাও, এরকম মোটা শিকড়, দুখানা পাদুকা তৈরি করো, এই মন্ত্রে পুজো করো, এই সময় করো, এতবার মন্ত্র জপ করো, করলে তুমি ওই পাদুকা পায়ে দিলে তুমি উঠতে পারবে, জলে ভাসতে পারবে। অমুক ফলের রস অমুক কাঠের উপরে লাগিয়ে তুমি এ করো, জলের উপর দিয়ে হেঁটে চলে যেতে পারবে। তার মানে এর মধ্যে কোথাও না কোথাও বিজ্ঞানও লুকিয়ে রয়েছে। 100 ভাগ বিজ্ঞান লুকিয়ে আছে। মন্ত্র তো বিজ্ঞানের। এই যে যে সমস্ত মন্ত্রগুলো আমরা পাঠ করে থাকি, বিশেষ করে তন্ত্রের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের শরীরের ভেতরকার যে অংশগুলো নার্ভ, সেই নার্ভ সচল হয়, বিভিন্ন গ্ল্যান্ড সচল হয়। গ্ল্যান্ড বলতে এন্ডোক্রাইন অ্যাজ ওয়েল অ্যাজ এক্সোক্রাইন গ্ল্যান্ডস অলসো। এবং তারা তাদের আমাদের শরীরে এনজাইম বা হরমোন সিক্রেশন বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। ফলে কী হয়, আমাদের এনার্জি বাড়ে বা কমে, আমরা ওই কাজটা করতে পারি। এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। কি কি দেখেছেন? আপনার এক্সপিরিয়েন্স কিছু শুনতে চাইবো। দেখেন, ওখানকার যারা তান্ত্রিক মানুষ আছেন তারা সাধারণ একদম আমাদের গ্রাম বাংলার যে সমস্ত মায়েরা বা বাবারা, তারা গরু বাঁধতে গেছেন বিকালবেলায়, যেরকম একটা ধুতি পরে কাঁধে একটা গামছা নিয়ে, ওই রকমই একদম সিম্পল। উনি যে মন্ত্র জানে আপনি এই করতে পারেন। সাপোজ ধরুন আপনি ওদের বাড়িতে আসবেন বলে মনে করছেন, উনি দূর থেকে মন্ত্র পড়বে, আপনার এসে ভাববেন যে না আমি আর যাব না, আপনি ব্যাক করে যাবেন। সাপে কামড়ানো, বিছে কামড়ানো, কুকুরে কামড়ানো, ছুঁচোয় কামড়ানো, ইঁদুরে কামড়ানো, যে কোনো কামড়ানো, বিষ তোলা, ওনারা সিদ্ধহস্ত দুভাবে। এক হচ্ছে বিভিন্ন গাছের মূল পাতা এগুলো খাইয়ে সঙ্গে সঙ্গে বিভিন্ন মন্ত্র উচ্চারণ করে। কুকুরের ক্ষেত্রে আপনি দেখে থাকবেন, গ্রামে আগের দিনে হতো থালা পড়া, থালার মধ্যে মন্ত্র পড়ে থালাটাকে ছুঁড়ে দিত, পিঠের মধ্যে স্যাট করে লেগে যেত, খানিকক্ষণ মধ্যে থালাটা পড়ে গেল, বিষ নেমে গেল, যে শরীরে যে সমস্যা ছিল চলে গেল। সত্যি কাজ করে? বলে দিই আপনাকে, আপনি ক্যারাটে বা কুংফু আপনি যদি ফেসবুক করেন দেখবেন ছোটো ছোটো ক্লিপ আসে না, ক্যারাটে কুংফুর ক্লিপগুলো দেখবেন। আপনাকে একজন মহিলা পেছন থেকে সে এরকম করে জড়িয়ে ধরলো, আপনি হাতটাকে নিয়ে এরকম করে একটা প্যাচ মারলেন, পড়ে গেল। কোনখানটায় ধরলো? একটা নির্দিষ্ট জায়গায় ধরছে, যে জায়গাটাকে ধরছে জায়গাটাকে বলা হয় মর্ম, ময়রেফ মর্ম। তো এই মর্মগুলো হচ্ছে আমাদের দেহের এক একটা নির্দিষ্ট দুর্বলতম নার্ভের জায়গা, যে জায়গাটায় চাপ দিলে আপনি বসে পড়বেন। তন্ত্র মানে তো দেহ গঠিত ব্যাপার, তো এটাও তন্ত্রের অন্তর্ভুক্ত। মায়াঙে আমি যখন যাই ওখানটায়, ওটা 2013 অথবা 14, তো ওখানে গৌহাটির থেকে প্রথম যেবার যাই 12তে, তো আমাকে প্রথমে ওখানকার বিজয় দাস বলে একজন, তিনি আমাকে নিয়ে যান জঙ্গলের মধ্যে দিয়ে পথ হাঁটতে হাঁটতে যাচ্ছি, মূল রাস্তা থেকে নেবে, তা প্রচুর ওই বাঁদর এগুলো, ওরা ফল টল খাচ্ছে, টুকটাক ফল পড়ছে, ওগুলো খেতে খেতে, স্রোতের জল,
ওই ছোট পাহাড়ি যে নদীগুলো হয় জল টল খেয়ে দিয়ে হাঁটতে হাঁটতে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে। আমরা তো গিয়ে উপস্থিত হলাম। আর এত বিকালবেলায় এত সুন্দর সে পরিবেশ আপনাকে বলে বোঝাতে পারবো না। ব্রহ্মপুত্রর নীল জল, আর বিভিন্ন রকম ফল ফুলের গাছ, হ্যাঁ, কিন্তু একদম চারিদিকে পিন ড্রপ সাইলেন্স, অসাধারণ সুন্দর জায়গা। তা যাই হোক, ওখানে গেলাম। ওরা বাঙালি কিন্তু অ্যাসামিজ ভাষায় কথা বলছে, ওদেরও পদবী হচ্ছে দাস। ওই বাড়িতে গেলাম। তা বয়স্ক ভদ্রলোক যার কাছে গেছি এই মন্ত্র শিক্ষা নেব বা তার বাড়িতে থাকবো, সন্ধ্যাবেলায় উনি এলেন অন্ধকারের মধ্যে টুকটুক 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 করতে করতে। তো ওনার বাড়িতে যখন যাচ্ছি ঢুকছি তখনই দেখেছি ওনাকে, কিন্তু উনি ওনার কাছে যে এসছে এটা আমি জানি না। দেখে বুঝতে পারেননি? আমি চিনব কী করে, আমি তো প্রথম যাচ্ছি। আর যে বিজয় নিয়ে যাচ্ছে বিজয়ও চেনে না। তো ওই পাশে একটা মানে কীরকম বলবো, একটা চালা মতো করা, তার নিচে একটা বড় পাথর, পুরো সিঁদুর আর তেল দিয়ে রাঙানো, ফুল টুল পড়ে আছে, দু একটা এটা ওটা পড়ে আছে। দেখলাম ছোট ছোট বক, দেখবেন এই গ্রে কালারের একরকম ছোট বক হয়, জলের ধারে ঘুরে বেড়ায়। দু তিনটে বক দেখলাম ওখানে বলি দেওয়া রয়েছে। হলুদ লঙ্কা, গুঁড়ো হলুদ আর কি, লঙ্কা, তারপরে এরকম পাত্র মাটির, তাতে মদ এসব পড়ে আছে। প্রদীপ জ্বলছিল, নিভে গেছে এখন, একটা দুটো টিম টিম করে জ্বলছে, মানে কিছুক্ষণ আগে পুজো টুজো হয়েছে। ওই ভদ্রলোক ওখানটায় বসে বসে মন্ত্র জপ করছিলেন, আসার পথে লক্ষ্য করেছে। তা গেলাম, গিয়ে ওই অ্যাসামিস টানে বাংলায় বলছে, হ্যাঁ তোমাদেরকে তো আসতে দেখলাম, বুঝতে পেরেছি তুমি কলকাতা থেকে এসছো, বিজয় এই তো এর কথাবার্তা হলো। সন্ধ্যার দিকে ওই রাত্রের দিকে উনি আমাকে দেখালেন, এই দিক দিয়ে তোমাকে যেতে হবে, ওইখানে একটা মন্দির আছে জঙ্গলের মধ্যে, ওখানে তুমি সাধন ভজন করবে। ঠিক আছে, রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম। ব্রহ্মপুত্রের চিতল মাছ, হ্যাঁ, সেই চিতল মাছ রান্না হলো, গরম গরম ওই মোটা মোটা চালের ভাত, গ্রাম্য চালের ভাত দিয়ে খেয়ে দিয়ে প্রচুর হেঁটেছি, ক্লান্তি আর ওই রকম মনোরম পরিবেশ, আনন্দে ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা তখন 4টে সাড়ে 4টে বাজে, আলো একটু একটু ফুটছে, ধাক্কা দিয়ে ডেকে তুলেছে, চলো যাব মন্দিরে। তো ওইখানটা মন্দিরে গেলাম জঙ্গলের মধ্যে। তো ওখানে গিয়ে পরিচয় করিয়ে দিল। ভোরবেলায় একটা মেয়ে দেখি ফুল তুলছে, হ্যাঁ, মেয়েটার বয়সে 28-30 বছর হবে ম্যাক্সিমাম, অবিবাহিতা মেয়ে, ওই জঙ্গলের মধ্যে একা একা রয়েছে। আমি তো পুরো অবাক হয়ে গেলাম যে একটা মেয়ে একা একা এইরকম মানে পাণ্ডব বিবর্জিত জায়গায় কীভাবে থাকে। তো যাই হোক, মেয়েটার সঙ্গে পরিচয় করিয়ে দিল। আর খালি দেখি পচা পচা গন্ধ পাচ্ছি ঢোকার থেকেই, মানে মাংস পচা গন্ধ। আলো ফুটলো, আলো ফুটলে দেখি এক গাদা পাখি, আর মেয়েটা ওই চিড়ে ভাজা খাওয়াচ্ছে পাখিগুলোকে। কত রকমের নাম জানা না জানা পাখি, দু একটা পাখি উড়ে মেয়েটার কাঁধে মাথায় এসে বসছে, হ্যাঁ। তা আমাকে বলছে যে আপনি ওখানে বসুন। আমি মন্দিরের পৈঠার উপরে বসলাম, প্রাচীন আমলের পাথরের তৈরি মন্দির, মন্দিরটা গোলাকার, বাইরে বারান্দার মধ্যে আমি বসলাম। বারান্দা বলতে কি, মন্দিরটা যেমন পাথর দিয়ে ঘিরেছে, আবার এদিক দিয়ে পাথর, মাঝখানে মাটি ভর্তি, ওর উপরে বসলাম পাথরের উপরে। ওটা খাওয়ানো টাওয়ানো হয়ে গেল। এবার ও আয় 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 এরকম করে ডাকলো, ডাকতে দেখি একটা বাচ্চা চিতাবাঘ এলো। আমার তো চক্ষু ছানা পড়া, আর বুকের মধ্যে প্যালপিটেশন হচ্ছে, চোখের সামনে চিড়িয়াখানায় চিতাবাঘ দেখেছি। তখন আমাকে বললো আপনি পেয়ারা গাছটাই যান, ওখানে দেখুন একটা ব্যাগ ঝোলানো আছে, ব্যাগটা নিয়ে আসুন। আর ও কামড়িয়ে দেবো, কিচ্ছু করবে না, আপনি যান না। বাঘটা আমার দিকে ফিরেও তাকালো না। আমি গেলাম পেয়ারা গাছে, দেখি যত পেয়ারা গাছের কাছে যাচ্ছি দেখি যে দুর্গন্ধ বাড়ছে, ওর মধ্যে মাংস রয়েছে, মাংসটা হয়তো আগের দিনের মাংসটা পচে পচে গেছে। নিয়ে এসে দিলাম, বাঘটাকে দিল, বাঘটা খেলো, খেয়ে দিয়ে চলে গেল। করো কি তুমি, বলে এগুলো সব মানে মানে আমার কথা শুনে চলে, ছোটো থেকে লালন পালন করছি আমি, যে কোনো সময় ওরা তো হিংস্র, বলে হিংস্র না, ও মানে ছোটোবেলা থেকে আমাকেই দেখে আসছে, আমি ওদের খাইয়ে আসছি, আমি ওদের মা, মাকে কোনো ছেলে কামড়ায়? কতটা কনফিডেন্স দেখুন। এছাড়া আমি মন্ত্র জানি। তারপরে আমাকে বলো স্নান করে নিন, পেছনের দিকেই ডোবা ছিল, পুকুর ছিল,
স্নান ফান করে এলাম, কাপড় চোপড় সঙ্গেই ছিল। ওখানে 8-10 দিন থেকে কিছু শিক্ষা গ্রহণ করলাম। অত বাচ্চা মেয়ে আমাকে শেখালো সব, হাতে ধরে পই পই করে। আর ওই বয়স্ক ভদ্রলোক মাঝে মাঝে আসতেন। এবং অত অল্প বয়সী একটি মেয়ে, তার তন্ত্রের জ্ঞান এতটা, যে শিক্ষা দেখেন দিচ্ছেন তিনি। দেখেন যারা এই কলকাতায় থাকেন তারা কলকাতার সব রাস্তাঘাট চেনেন না। সাউথের ছেলেমেয়েরা নর্থ ভালো চেনে না, নর্থের ছেলেরা সাউথ ভালো চেনে না, মানেন তো? কিন্তু যদি এতটা জায়গা না হয়ে পার্টিকুলার একটা মানুষ একটা জঙ্গলের মধ্যে থাকে, তার তো মন বিভ্রান্ত হবে না। আপনি কলকাতাতে থাকেন, আপনার কত দিকে মাথা দিতে হয়, ছেলে পেলে, বউ বাচ্চা, ব্যবসা, সব কিছুই তো আছে। এই পডকাস্ট করা, পড়াশুনো করা, তা তো ঠিক বটেই। ঠিক মতো রিডিং হলো কিনা, লাইটটা ঠিক আসছে কিনা, অ্যাঙ্গেলটা ঠিক আসছে কিনা। মেয়েটিকে তো তা করতে হচ্ছে না, তো ফুল টাইমার, শুধু ওই কাজ নিয়েও পড়ে আছে। তন্ত্র নিয়েই সারাক্ষণ। এক একটা মানুষ এক একভাবে তৈরি হয়। এবং ওখানে কি তারা মানে প্রজন্মের পর প্রজন্ম এই বিদ্যাগুলো ট্রান্সফার করে? আগে ছিল, এখনকার ছেলেমেয়েরা সব শেখে না। এখনকার ছেলেমেয়েরা চাকরি বাকরি, আইটি কোম্পানি, বিদেশে যাব, শহরে যাব, গৌহাটি যাব। ও মায়াঙেও তাই? হ্যাঁ, এখনকার প্রজন্ম এসব করে না। আর একটা শ্রেণী আছে, তারা ওই আমরা মায়াঙের লোক, কিছুই জানে অংবং করে কিছু এই করে। আর একটা ঘটনা বলি, মনে পড়ে গেল। মায়াঙে একটা গ্রাম ছিল। ওখানে যেতে যেতে আমাকে ওই বিজয় বলে ছেলেটি বলল যে এই গ্রামের মেয়েরা স্নান যখন করে গায়ে কোনো জামা কাপড় থাকে না। বাইরের কোনো পুরুষ বা কোনো পুরুষ যদি নজর দেয় তো তাকে ওইখানে তাকে মন্ত্র মানে দূর থেকে দেখছে, দেখে তাকে মানে আর কি অসুবিধায় ফেলে দেয়। ঘরে ঘরে মেয়েরা মন্ত্র জানে। করিমগঞ্জ থেকে যখন আসছি, শিলচরের এপাশে করিমগঞ্জের এপাশে শিলং, এপাশে হচ্ছে আপনার গৌহাটি। তো এই করিমগঞ্জ থেকে আসার পথে ওখানে একটা পাহাড় আছে, ছোট টিলা টাইপের। ওখানে একটা উপজাতি থাকে, ওরাও কালীর পুজো করে ওই পাথরের ওপরে। এক বাঙালি সাধু, দীর্ঘদিন, অনেক বয়স হয়ে গেছে, উনি ওই পূজাটা এখন করেন। যেমন এক গুরুদেবের সঙ্গে ওখানে গেছিলাম, আমার শিক্ষাগুরু তো অনেক। সেখানেই শুধু কালীর ওই মূর্তি বাঙালি হিসাবে চোখ, নাক, জিভ ধাতু দিয়ে করে নিয়েছেন উনি। কিন্তু সাধারণভাবে সব ওই সিঁদুরে রাঙানো পাথরখণ্ড, তাকে পুজো করা হয়। আগেকার দিনে যে মানুষ বলি দেওয়া হতো, সেই মানুষ বলি দেওয়া পাথরের মাঝখানটায় এরকম ইউ আকৃতি করে খুঁড়ে নেওয়া, মানে আজও আছে সেই পাথরগুলো? সেই পাথরগুলো এখনও পড়ে আছে। আবার ওখানে তান্ত্রিকরা বসে যে একটা জায়গায় আলোচনা করতো, তাদের এখন আমরা যেমন ধরুন এখানটায় বসে আছি বিভিন্ন জায়গায় চেয়ার নিয়ে, এরকমের টুকরো 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 করা পাথর আছে। মায়াং নিয়ে লেখা আপনার কোন বইতে আছে? ওটা আমার প্রথম বই, সাধনতন্ত্র, তান্ত্রিক তন্ত্র সাধনা, ওখানে লেখা আছে। কালী সাধনাতেও কিছুটা আছে। কালী সাধনাতে যেটা আছে সেটা মেঘালয়ের মধ্যে। আচ্ছা। মেঘালয় একটা খুব সুন্দর মনোহর জায়গা। ওইখানে আমি যাচ্ছিলাম, কোনো একজন অঘরী মহিলা, গুরুদেব, গুরুমা, তার আদেশে তার কাছেই দেখা করতে যাচ্ছিলাম, কিছু শিক্ষা গ্রহণ করবো তন্ত্রের। তো যাবার পথে আমি একটা বিপদে পড়ি। সেই বিপদ থেকেও তিনি খুব সূক্ষ্ম শরীরে তার শিষ্যাকে পাঠিয়ে আমাকে দিক নির্দেশ করেন, এবং আরেকজন শিষ্য, তিনি আমাকে ওই আশ্রম অবধি নিয়ে যান। একটু ঘটনাটা বলুন না আমাদের। ঘটনাটা হচ্ছে যে কামাখ্যায় আমি গেছি, ওখানে একজন সাধুর সঙ্গে পরিচয় হলো। সাধু ভদ্রলোক বিহারি, দেহ কিন্তু খুব সুন্দর, বাংলা বলেন। বাংলাতে বাংলা বিহার বর্ডার এইসব এরিয়াতে থাকেন। তা আমি জিজ্ঞাসা করলো কোথায় যাবে, আমি বললাম এরকম জায়গায় যাব। বলে আমি তো চিনি, চলো আমিও যাব। ওই ভদ্রলোকের মনে এমন কিছু ধারণা ছিল, সেটা আমার জানার কথা নয়, বুঝতেও পারিনি। আমি ভাবলাম একটা অচেনা পথ, একজন সাধু মানুষ সঙ্গে থাকবে, কত ভালো। যাই হোক, 2 বা 3 দিন আমরা হাঁটতে হাঁটতে গেলাম। যাবার পরে এ গ্রাম সে গ্রাম, রাত্রে মন্দিরে থাকলাম। গিয়ে একটা নির্জন গ্রামের বাইরের দিকে একটা শ্মশানে অপেক্ষা করতে লাগলাম। তো আমাদের কপাল ভালো ছিল, উনি সব সাধনা করবেন ভদ্রলোক। একটা সব এলো, তাদেরকে টাকা পয়সা দিয়ে বিদায় করে দিলেন, বলে সব এখানে রেখে যে আমি
ইয়া করার করে দেবো। গ্রাম্য সহজ সরল মানুষ, তাদের কাছে টাকা পয়সা নেই, কাঠ খড়ি এসব কেনার হতো। তো যাই হোক কিছু সঙ্গে করে এনেছিল, তারা ওটা রেখে টাকার লোভে তারা দেহ রেখে দিয়ে চলে গেল। উনি সেখানে সব সাধনা করে সারা রাত একটা পাথরের উপর বসে আমি দেখতে লাগলাম। যখন ওখানে বসে দেখছি তখন আমার কানের কাছে ফিসফিস করে কোনো একটি মহিলা কণ্ঠ বলছে যে, পৃথ্বীশ, তুমি এখান থেকে চলে যাও, যেখানে এসছো সেখানে চলে যাও, এখানে থেকো না, বিপদ। তা আমার গুরুর আদেশ ছিল যে এরকম কোনো কিছু হলেই তুই আমার কথা চিন্তা করবি, তুই নিজের মনে মনে উত্তর পাবি। আমি গুরুর কথা চিন্তা করলাম এবং এসবকে আমল দিবি না, বেশি পাত্তা দিবি না, কিন্তু কোনো সেরকম আদেশ পেলাম না। গুরুদেব বলেছিলেন বটে। তারপরে তার সেই সাধনার সিদ্ধি লাভ করলেন সেই দিনকেই, মন্ত্র জপ টপ করলেন, যেসব পদ্ধতি, যে ডিটেলসে যাচ্ছি না। তারপরে দেহটাকে তিনি পাশে একটা ছিল, নালা ছিল, জল যাওয়ার নালা, ফেলে দিলেন দেহটাকে। স্নান করে আমরা দুজনে শুয়ে পড়লাম। যখন শোবো ঠিক সেই সময় আবার কানের কাছে ফিস ফিস করে, পৃথ্বী সেখান থেকে পালিয়ে চল, তোকে বলি দেবে বলে নিয়ে এসছে। আমি তো পুরো ভয় পেয়ে গেলাম যে কী, আর কে বলছে এরকমভাবে, স্পষ্ট মানুষের স্বর, কাউকে দেখতে পাচ্ছেন না, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। এবং ভোরবেলায় আমি উঠে স্নান পান করে, বললো ভোরবেলা এখান থেকে বেরোবে। আমি স্নান করে উঠে মন্দিরে ঢুকে, শ্মশানে কালীর মন্দির ঢুকে মাকে প্রণাম করতে গেছি। একটা হালকা অবয়ব, মহিলার অবয়ব দেখা দিল, বললো এখনই তুমি এখান থেকে বেরিয়ে যাও, এখনও ঘুমোচ্ছে। তো আমি সঙ্গে সঙ্গে, আমার একটা ব্যাগ থাকে আমার সঙ্গে, কাঁধে ঝোলা ব্যাগ, ওটার মধ্যে কিছু ওই কোষাকুষি পূজার কিছু সামগ্রী, এসব থাকে, ওগুলো নিয়ে আমি সোজা হাঁটা দিলাম। হাঁটতে 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 খিদে পেয়েছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম জংলি কলা, ওটা পেড়ে নিলাম, পেয়ারা গাছ থেকে দুটো পেয়ারা পাড়লাম। হাঁটতে 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 গিয়ে একটা গ্রামে গিয়ে উপস্থিত হলাম। ওদেরকে বললাম বাংলায় ভাঙা ভাঙা মাল, ও বুঝলো গরিব কোথায় কী খাওয়া পাবে। তা যাই হোক, আমি সেখানে আতিথেয়তা গ্রহণ করলাম, গিয়ে ঘুমিয়ে পড়লাম, শুয়ে ওই কলা পলা খেয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়লাম। তারপরে আবার পরের দিনকে আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখি একজন সাধু মানুষ, এবং তার দৃষ্টি এমনই যেন আমাকে আকর্ষণ করছে। তো আমাকে বলেইছিল যে আমি একজন সাধুকে পাঠাবো, ওই ফিস করে। তো যাই হোক, তার সঙ্গে সঙ্গে গিয়ে সেই আশ্রমে উপস্থিত হলাম। অসাধারণ সেই পরিবেশ, অঘরী সাধু, ওই 20-25 মানুষজন ছিলেন। আমাকে বললো তুমি রেস্ট নাও, তোমার সঙ্গে আমার কথা আছে। ওনার গুরুদেব দেহ রেখেছেন এবং গুরুদেব বলেছিলেন এরকম একটি ছেলে আসবে, ও তোর কাছে তন্ত্র সাধনা ওকে শেখাবি, এই নাম, এই ব্যাপার, এই ব্যাপার, আমি তোমাকে এই জন্য এখানে ডেকে নিয়ে এসেছি। অল্প কয়েকদিন ছিলাম, সামান্য কিছু শিখলাম, চলে এলাম। হিন্দু ধর্মের সঙ্গে বুদ্ধিজম, তন্ত্রের একটা অদ্ভুত মিল রয়েছে, আপনি বলছিলেন সেটা নিয়ে আমাদের একটু ডিটেলে বলবেন। আপনার 21 রকমের তারার কথা বলাই বৌদ্ধদের। এখানে আমরা দেখি 3 রকমের তারা। একজন বসেছেন বাংলাদেশে, একজন বসেছেন তারাপীঠে, আর একজন থাকেন হচ্ছে রাজগীরে। কেমন? একজন উগ্র, একজন একজোটা, একজন নীল সরস্বতী। এই তো 3 জন তারা, কিন্তু এতে হচ্ছে 21 জন তারার কথা বলা হয়েছে বুদ্ধিজমে। মানে এই 2 তারা কি একই? দেখেন, লাল তারা যেটা আছে এখানে, সে হচ্ছেন কুরুকুল্লা, কালীর পার্শ্বদেবী, বুঝতে পারছেন? এরকম ভেঙে চুরে নিয়েছে নিজেদের সুবিধা মতন, ভেবেছে ওটা। এগুলো অ্যাকচুয়ালি পুজোগুলো তো একটা দর্শন, একটা অনুভূতি, তাই না? দেবদেবী এগুলো তো অনুভূতি সাপেক্ষ। সেটা তো বটেই, পুরোটাই তো অনুভূতির উপর ডিপেন্ড করে। তিব্বতের যে তন্ত্রের কথা বলেন, ওখানে প্রধান হচ্ছে ওই কালীরই বিভিন্ন রূপ আছে, খদির বাহিনী তারা আছে, আরও অনেক অনেক রূপকল্পনা আছে। গ্রিন তারা আছে, বজ্রতারা। আপনি বজ্রতারার জপ করে দেখবেন, উজ্জীবনী শক্তি পাবেন। ওম তারে তু তারে তুরে সোহা। এই যে আপনার বর্ষা পড়ছে এখন, বর্ষায় নতুন যে কিশল হয়, গাছের যে নতুন পাতা কী কালার? কচি কলা পাতা। ঠিক এরকমই আপনি নতুন সঞ্জীবনী শক্তিতে উজ্জীবিত হবেন গ্রিন তারা মন্ত্র জপ করে। হিন্দু ধর্মে কিন্তু প্রাথমিকভাবে মূর্তি পূজা ছিল না, এটা সম্পূর্ণ এসছে বৌদ্ধ ধর্ম থেকে। তাদের নামটাই শুধু পরিবর্তন হয়েছে, অবয়বের কিছু পরিবর্তন হয়েছে, আর নতুন পূজা পদ্ধতি, কেমন, অন্য কোনো কিছু পরিবর্তন হয়নি। তার মানে আগে হিন্দুদের মধ্যে মূর্তি পুজো ছিল না, পরবর্তীকালে বৌদ্ধদের থেকে দেখে শিখে এসছে।
এবং বৌদ্ধরা তো হিন্দু পূজা ব্যাপারটাই হিন্দুদের মধ্যে ছিল না। হিন্দুরা শুধুমাত্র যাগযজ্ঞ করার তারা যাগযজ্ঞ করতেন। আপনি বৈদিক যুগের কথা চিন্তা করুন না, কোথায় তখন আপনার পূজা? এই রাষ্ট্রীয় যজ্ঞ হচ্ছে, ওই অমুক যজ্ঞ, ওই তমুক যজ্ঞ। সাধারণ মানুষ কী করে পূজা অত খরচা করবে, যজ্ঞের খরচ? সেই জন্য ছোটোবেলায় আপনিও হয়তো দেখেছেন বিভিন্ন ব্রত করা হতো। ব্রত ছিল, দেবীদেরকে রূপ এবং নাম পাল্টিয়ে দেওয়া হয়েছে। খানিকটা রূপ মানে রূপটা এদিক ওদিক করে ওর সঙ্গে একটা নাম দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে চলেছে। আজকে দেখুন, একটা ছোট্ট গল্প বলি। একদম। এক রাজামশাই মারা গেলেন, তারপর তার ছেলের অভিষেক হলো। ছেলে একটু প্রগতি সম্পন্ন ছেলে, প্রগতিশীল ছেলে। সেই ছেলে মন্ত্রী তো তার বাবার বয়সী লোক। মন্ত্রী যাই করে সবই ভগবানের ইচ্ছে, তার কৃপা ছাড়া কিছু সম্ভব নয়, সব কাজের পরেই এ কথা বলেন। রাজার খুব রাগ হয়ে গেল, ইয়ং রাজা, কিসের ভগবানের ইচ্ছা, আমি রাজা, আমার ইচ্ছেই হবে কাজ। তো মন্ত্রীকে বলে, দেখুন এইসব কথা বলবেন না। কেন? তার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। বলে, দেখুন আপনার কথা আমি মেনে নিতে পারি, কিন্তু আপনাকে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। বলে, কী প্রশ্ন? বলে, ভগবান কোথায় থাকেন, তার দৃষ্টি কত দূর, দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে ভগবানের কৃতিত্ব কী। আপনি কিন্তু আমাকে এই কথার উত্তর দেয়। মন্ত্রী খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন। মন্ত্রী তবুও ঘাবড়িয়ে গেলেন যে এই ইয়ং ছেলে, এর তো এই ফিলিংসটা, আমার মতো ফিলিংস থাকবে না সময়ের কালের এতে। বলে, আমাকে 7 দিন সময় দিন। তা মন্ত্রী পণ্ডিত ব্যক্তি বাড়িতে খুব চিন্তা করলেন, খায় দায় আর চিন্তা করে, খায় দায় আর চিন্তা, খুঁজে আর উত্তর পায় না। তো ওনার একজন সেবক ছিল। বলল, মন্ত্রীমশাই বিষয়টা কি, আপনি এত চিন্তান্বিত কেন? বলে, এই ঘটনা ঘটেছে। বলে, তো খুব সিম্পল ব্যাপার, খুব সহজ ব্যাপার। মানে তুই জানিস আমি উত্তর না দিতে পারলে আমার শিরোচ্ছেদ করবে রাজা, এইভাবে আমার সঙ্গে কথা হয়েছে। বলে, আমার করুক না শিরোচ্ছেদ, আমি যাব, আপনি কেন যাবেন? আপনি আমার প্রভু, আপনি বাড়িতে বসে থাকুন, বলবেন আমি আমার সেবককে পাঠাচ্ছি, ট্যাকলা আমি করবো, মাথা গেলে আমার যাবে, আপনি বেঁচে থাকুন, আপনি আমার বাবার মতন, আমি অনেক আপনার নুন খেয়েছি। ঠিক আছে যা, কিন্তু বাবা আমি চাই না যে তোর মৃত্যু হোক। সেবক বললেন যে আপনার সব চিন্তা নেই, আপনি সবাইকে যে ধর্মীয় সম্পর্কে জ্ঞান দেন, ওখান থেকে আমার যে শিক্ষা হয়েছে আমি নিজের মধ্যে সেটাকে জারিত করেছি, আমি রাজার কথার উত্তর দিয়ে আসব। 7ম দিনে পার হলো, 8ম দিনে রাজসভায় মন্ত্রী আসবেন। ঢাং 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 করে ঘণ্টা বাজলো, দরবার শুরু হলো। দেখা গেল এক সুবেশ তরুণ, রাজার এই মন্ত্রী সেই সেবক, সুন্দর বেশভূষা পরে উপস্থিত রাজদরবারে। তো রাজামশাই বলছে, কী গো তুমি কে? বলে, মন্ত্রীমশাই আমাকে পাঠিয়েছেন, আমি ওনার সেবক। নমস্কার রাজামশাই। বলে, হ্যাঁ বলো, কী কারণে পাঠিয়েছে? বলে, উত্তরগুলো উনি আমাকে বলে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে, আপনাকে বলার জন্য, শরীরটা একটু খারাপ। বলে, তাই বটে, ঠিক আছে বলো। তা বলছে, দেখুন ধর্ম কথা যখন হচ্ছে আর আপনি যখন আমার থেকে এই জ্ঞানটা চাইছেন, সেক্ষেত্রে আমি গুরু, আপনি আমার শিষ্য, সুতরাং উঁচু স্থানে আমি বসবো, নিচু স্থানে আপনি বসবেন বা দাঁড়াবেন। যুক্তিবাদী রাজা, প্রগতিশীল রাজা, বুদ্ধিজীবী রাজা। বলে, ঠিক আছে বসো আমার চেয়ারে। রাজামশাই নিজে দাঁড়িয়ে হাত জোর করে বললেন, এবার আপনি বলুন খুশি তো? বলে, হ্যাঁ আমি খুশি, আপনি আমাকে যথাযোগ্য সম্মান দিয়েছেন, গুরু হিসেবে বরণ করলেন আমাকে আপনার চেয়ারে বসিয়ে, রাজসিংহাসনে বসিয়ে। বলুন এবার ভগবান কোথায় থাকেন? বলে, ঠিক আপনাকে বলবো, কিন্তু খাঁটি দুধ লাগবে 1 গ্লাস, বড় 1 গ্লাস দুধ লাগবে। সঙ্গে সঙ্গে রাজদরবারে 1 গ্লাস দুধ আনালো, খাঁটি দুধ। তা রাজামশাই বলছেন, এই যে কই ভগবান কই, তুমি তো দুধ আনতে বললে। বলে, রাজামশাই মাখন কিসের থেকে তৈরি হয়? এই দুধ থেকেই। বলে, হ্যাঁ। বলে, আপনি দেখান তো মাখন কোথায়? বলে, এইভাবে তো হবে না, ওটাকে দই পাততে হবে, দইটাকে ভালো করে নাড়াতে হবে, সেখান থেকে মাখনটা ভেসে উঠবে। বলে, আপনি কি নিজেকে কখনো প্রশ্ন করেছেন ভগবান কোথায় থাকে? আপনি কি একবার অনুভব করার চেষ্টা করেছেন? আপনি চিন্তা করেছেন ভগবান বলে কোনো বস্তু থাকতে পারে? যদি আপনি জানতে চান ভগবান কোথায় থাকেন, নিজেকে প্রশ্ন করুন, নিজের ভেতরকে প্রশ্ন করুন, নিজের ভেতরটাকে আন্দোলিত করুন। রাজামশাই বলেন, ঠিক বলেছো তুমি, এইভাবে তো আমি চিন্তা করিনি। তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও।
যে ভগবানের দৃষ্টি কত দূর, সব দরজা জানলা বন্ধ করুন। করেছেন, করা হলো। বলছে এবার একটা প্রদীপ জ্বালুন ওই কোণার দিকে, জ্বালা হলো। ওই রাজামশাই প্রদীপের আলো কত দূর যাচ্ছে? বলে অনেক দূর যাচ্ছে, অন্ধকার ঘরের মধ্যে ছোট্ট একটা প্রদীপ। তা বলছি পরিস্থিতি যাই হোক না কেন ভগবানের দৃষ্টির সব দিকে থাকে। যেমন সামান্য একটা প্রদীপের আলো এই বড় ঘরটাকে আলোকিত করেছে, খুব অল্প হলেও ভগবানের দৃষ্টি এরকম চতুর্দিকে থাকে। তো বলছে এবার ভগবানের ক্ষমতা দেখাও। তোমার ভগবান যদি চতুর্দিকে থাকে, তার দৃষ্টি চতুর্দিকে থাকে, ভগবানের ক্ষমতা কী? তখন সেবক বলছে, খুব মজার কথা, বলছে দেখুন ভগবানের ক্ষমতা আছে বলেই দেখুন আমার প্রভু মন্ত্রীমশাই ওই দেখুন ভৃত্যদের পেছনে চুপটি করে কাপড় মুড়ি দিয়ে বসে বসে দেখছেন যে আমার শিরচ্ছেদ আপনি কখন করবেন। আমি হয়তো ভালোভাবে বলতে পারবো না, আর আমি মন্ত্রীমশাইয়ের সেবক, আপনি রাজা, আপনার সিংহাসনে বসে আছি, আর আপনি রাজা হয়ে নিচে দাঁড়িয়ে আমার মতন হাত জোড় করে আমার কথা শুনছেন। এটা হচ্ছে ভগবানের কেরামতি, ভগবানের ক্ষমতা। ক্ষমতা। রাজামশাই হাততালি দিলেন, তাকে সম্ভাষণ জানালেন, নিজের গলার চাদরটা খুলে দিলেন, মানে তাকে পুরস্কৃত করলেন। বলছে এই হচ্ছে ভগবানের ক্ষমতা। তাহলে ভগবান হচ্ছে আমাদের উপলব্ধি করার বিষয়। তিব্বতের কথায় আমরা যদি আরও একবার আসি, তিব্বতে কিন্তু আমরা তন্ত্রের প্রয়োগ মারাত্মকভাবে দেখেছি। আমরা মিলারেপার কথা শুনেছি, তিনিই নাকি একমাত্র মানুষ যিনি কৈলাসে গিয়েছিলেন। এই তিব্বতের প্রাণপুরুষ ছিলেন মিলারেপা বলে একজন সাধু মানুষ। 7 বছর বয়স তার যখন তার পিতৃবিয়োগ হয়, চরম দারিদ্রতার মধ্যে তার জীবন, এবং তার জীবন তান্ত্রিক জীবন যদি আপনি ধরেন একটা বিশাল ব্যাপার, কল্পনা করা যায় না। প্রচণ্ড ক্ষমতা সম্পন্ন মানুষ, নিজে নিজেকে উন্নীত করেছিলেন। ওনার গুরুদেব ছিলেন মারপা, আর তার গুরুদেব কে ছিলেন? সেই বাঙালি অতীশ দীপঙ্কর। তাহলে এবার আপনি বলুন, মিলারেপাকে আপনি বলছেন বুদ্ধিস্ট মঙ্ক, তাহলে মিলারেপার গুরুর গুরুদেবকে? এই বাংলার অতীশ দীপঙ্কর। বোঝা গেল? তাহলে তন্ত্র, তিব্বতী তন্ত্র বলে কিছু হয় না, যেটা হয় বাংলার তন্ত্র। কিন্তু এটা যে বলা হয় যে মিলারেপাই একমাত্র মানুষ যিনি কৈলাসে উঠেছিলেন। প্রচুর এরকম শিষ্য আছেন যারা গুরুদেবকেও ছাপিয়ে চলে যান, তান্ত্রিক সাধনার ক্ষেত্রেও এটা সত্য। তা মিলারেপা এরকমই একজন মানুষ ছিলেন, এবং তিনি একজন কবি ছিলেন, তিনি তান্ত্রিক ছিলেন এবং উগ্রতান্ত্রিক ছিলেন। উনি একমাত্র ব্যক্তি যিনি কৈলাসে আরোহণ করেছিলেন, একমাত্র ব্যক্তি। কেমন? অনেকে বলেন কৈলাস পর্বতটাই নাকি জ্ঞানগঞ্জ, সেই কারণে ওখানে কেউ আরোহণ করতে পারে না। তা জ্ঞানগঞ্জ যেখানেই হোক না কেন, সেই অবধি উনি সশরীরে পৌঁছেছিলেন। তিব্বতে যে গোপনে তন্ত্র আলোচনা হচ্ছে, এবং জ্ঞানগঞ্জ বলে একটা জায়গা আছে ওর আশেপাশে কোথাও, এবং ওখানে যে মানুষের জীবনকে আরও উন্নত করা যেতে পারে তন্ত্রশাস্ত্রের মাধ্যমে, বিদেশি শক্তি সেগুলোকে খুঁজছে তাদের গোয়েন্দা। হ্যাঁ, মানে অনেকগুলো নাম রয়েছে, কেউ সাম্ভালা বলছে, কেউ বলছে জ্ঞানগঞ্জ, কেউ কেউ বলছে সাংগ্রিলা সাংগ্রিলা। বলল। এই প্রশ্নগুলো যখন মাথায় আসে বা এই আইডিয়াগুলো আসে, কিরকম অদ্ভুত লাগে না? মানে সত্যি যদি এরকম কোনো জায়গা থেকে থাকে। ওখানে অনেকে সশরীরে গেছেন এবং দর্শন করে এসছেন, এবং তারা শিক্ষা গ্রহণ করে এসছেন, জনকল্যাণে নিয়োজিত হয়েছেন। তার মানে আপনি বলছেন সত্যি সত্যি এরকম কোনো জায়গা আছে? 100 বার আছে। যত দেখুন, আপনি একটা শুভ কর্ম করবেন, মনে মনে চিন্তা করছেন, সঙ্গে সঙ্গে দেখবেন মানুষজন জুটে যাবে আপনার, যদি সেটা শুভ চিন্তা সমাজ কল্যাণমূলক হয়। স্বার্থসিদ্ধির জন্য হয় না। কে সাহায্য করে আপনাকে? আপনি বলবেন আমার ভাগ্যে ছিল না, ভাগ্যটা ওইভাবে হয় না, কারোর সাপোর্ট পেতে হয়। আপনি এই সমাজ কল্যাণমূলক, মানুষের কল্যাণমূলক কিছু করবেন, জ্ঞানগঞ্জের আশীর্বাদ ছাড়া আপনি এগোতে পারবেন না। আমি শুনেছিলাম, আমি একটা পডকাস্টেই দেখেছিলাম, বলা হচ্ছে যে ওখানে সশরীরে যাওয়া যায় না, সূক্ষ্ম শরীরে যেতে হয়। মানে এই বিষয়টা কি? আমি কি একটা বইয়ের নাম করতে পারি? একদম। ভারতের সাধক। আপনি যদি পড়েন, মোস্ট প্রবাবলি ওটা অনেক দিন আগে পড়েছি, ভুলে গেছি, 3য় খণ্ডে আছে যতদূর সম্ভব। আয়ার বাবা বলে একটা ক্যারেক্টার আছে, একজন সাধু মানুষ, খালি গা, একটা লেংটি পরা, আর ওপরে খালি একটা কম্বল, সেই গ্রীষ্মবর্ষ ওই এতেই ঘুরতেন। তা লেখক যখন বেনারসে গেছেন, আয়ের বাবার সঙ্গে দেখা হয়েছে, ওনার কাছে সাধন বিষয়ে জিজ্ঞাসা করেছে, বলে বল সেখানে।
ইয়ের পাশেই, আপনার গঙ্গার পাশেই একটা গাছতলায় বসিয়ে তার আজ্ঞাচক্রে হাত ঠেকিয়েছেন বুড়ো আঙুল আয়ের বাবা। তা তখন লেখক দেখছেন যে তিনি একটা রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, রাস্তার শেষ প্রান্তে একটা বাড়িতে দরজায় কড়া নাড়লেন উনি, দরজাটা খুলে গেল, উনি ঢুকলেন, একজন মা তার মেয়ে দুজন ওনাকে নিয়ে গেলেন, পাটা ধুইয়ে বিছানায় শুয়ে বিছানায় বসিয়ে ওনাকে বিভিন্ন খাবার দাবার দিল। পরেই দেখলেন আয়ের বাবা ঢুকলেন, এসে সটান বিছানায় শুয়ে পড়লো, মা মেয়ে গিয়ে গা হাত পাটা টিপে দিল, গা হাত পা টিপে দিল, আঙুল টাঙুল টেনে দিচ্ছে। এরপরে গৃহকর্তা এলে উঠে বসলেন, সবাই মিলে 3 জন মিলে প্রণাম টনাম করলেন ভক্তি ভরে। এবার আয়ের বাবা লেখককে নিয়ে চলে এলেন। চলে আসার পরে লেখক দেখছেন যে উনি তো ওই গাছতলায় বসে আছেন। বলে, কিরে কী দেখলি? আয়ের বাবা বলছেন, পড়ে দেখবেন। জ্ঞানগঞ্জ ঠিক এরকমই একটা জায়গা যেখানে বিভিন্ন সাধক আপনাকে এখানে বসিয়ে রেখে নিয়ে চলে যাবে সূক্ষ্ম শরীরে ওখানে যেতে হয়। এবার সশরীরে গেলেও, ধরেন আপনার এখন 30 বছর বয়স, আপনি 5 বছর থেকে এলেন, যখন আপনি ফিরলেন ওখানে তো আপনার 30ই বয়স থাকবে। সময় থেমে আছে ওখানে, সময় ওখানে থেমে থাকে। আজও অনেক কিছু জানলাম দাদা আপনার কাছ থেকে, বেশ ভালো কাটলো সময়টা, খুব ভালো থাকুন, ধন্যবাদ।